আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম বা অভিযোগের সবটুকু খবর সবসময় আমরা জানতে পারি না। অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। আবারও স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। এবারের ঘটনা গাজীপুর, আর ঘটনাস্থল শ্রেণীকক্ষ। ধর্ষক শিক্ষক মশিউর রহমান ছোটনের কারণে নবম শ্রেণীর এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার পড়ালেখা চিরতরে বন্ধ হয়ে গেছে। অথচ গ্রাম্য সালিশে মাত্র 30,000 টাকায় ওই ধর্ষক শিক্ষকের অভিযোগ ধামাচাপা দেবার চেষ্টা চলেছে। আর গ্রাম্য সালিশ না মানায় মেয়েটির পরিবারের ওপর নেমে এসেছে নির্যাতন। গাজীপুরের জয়দেবপুর থানার পুবাইল কয়ের উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মশিউর রহমান ছোটন। ওই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর উপর নজর পড়ে ছোটনের। স্যার প্রাইভেট পড়াবেন, স্যার কই না এখন প্রাইভেট থাকবে, স্যার চলে যায়। স্যার কই না তুমি বসো, যাইবে না। যাবেন আপনার কিছু আমি জানি না। স্যারে খাইতে স্যার আমার জিজ্ঞাসা যে খাইবে, আমি কই না স্যার কামন। ও স্যার দম কই খাও কিছু বলে যাবে না তুমি আর আমি তো এসে কেউ তো আর নাই। পরে আমি স্যারের কথা শুনি না ওই সেভেনটা খাইছি। খাওয়ার পরে আমার এত মাথা ঘুরেছে, অনেক খারাপ লাগছিল, অনেক মাথা অনেক কি লাগছিল। পরে আমি লগে লগে মানে বসে পড়ছি। ওই ছাত্রীর বাবা স্থানীয় একটি করাত মিলে শ্রমিকের কাজ করেন, আর মা কাজ করেন পোশাক কারখানায়। অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তারা। মেয়েকে প্রাইভেট পড়াতে দেন স্কুল শিক্ষক ছোটনের কাছে। পুরোপুরি অজ্ঞান হয়ে নেই গা, মানে একটু আমার মানে হুশ ছিল। আসার পরে কথা স্যারে যে এই কথা যে কেউ রে কই আমার মা বাবা ভাই বোন সবাই মায়েরা ফেলবো। সর্বশেষ ঘটনাটি ঘটে গত 22 মে। শিক্ষক মশিউর রহমান ছোটন স্কুলের একটি কক্ষে পড়ানোর ছলে ছাত্রীটিকে ধর্ষণ করে। এর ফলে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই ঘটনায় 25 নভেম্বর মামলা হয় থানায়। বিচারের জন্য তো কেস করতে হইব, বিচারের জন্য কেস করবে, তারপর আমরা কেস করছি। ধর্ষণের শিকার ছাত্রী তার অন্তঃসত্ত্বা হবার খবরটি শিক্ষক মশিউরকে জানালে 5,000 টাকা হাতে দিয়ে বাচ্চা নষ্ট করার পরামর্শ দেয় সে। পরে আমি স্যারে গিয়ে বলছি যে স্যার আমার তো এরকম হয়েছে, তাই আমি এখন কি করুন স্যার। স্যার আপনি আশ্বাস দিছে যে তোমার আমি বিয়ে করবো এটা সেটা। অভিযোগের ব্যাপারে কয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন তারা শিক্ষক ছোটনের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছেন। ছাত্রীর অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই শিক্ষক মশিউর লাপাত্তা। উনি শনিবার 21 তারিখ উপস্থিত ছিলেন। 22 তারিখে আমরা আবেদন পাই, আমরা 23 তারিখে 22 তারিখে উনি মিটিং করি। 23 তারিখ থেকে উনি যথারীতি মানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। প্রভাবশালীদের চাপের কারণে মেয়ের এত বড় সর্বনাশের পরও বাবা কিছুই করতে পারছেন না। খালি সালিশে হয়েছিল, আমি কথা আমি মানি নেই। সালিশে পড়লে 30,000 টাকা এরা বলে পড়ছিল। আমি কইছি যে আমার টাকার কোনো দরকার নেই, আমার মেয়েটার কি ব্যবস্থা করুন সেটি আপনারা করেন। ধর্ষণের ঘটনা জানাজানি হবার পর এলাকার সাবেক মেম্বার নাজিমের নেতৃত্বে সালিশ বৈঠক করে ধর্ষিতা ছাত্রীকে 30,000 টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা চালানো হয়। এর মামারা মানে এর আত্মীয় স্বজনে ভাবছে মানে ভাইবা মানে সিদ্ধান্ত নিচ্ছে 30,000 টাকা আমার দিব। পরে আমার 30,000 টাকা আছে। পরে আমি কাচ্চি খাইতে পরে আমি কইছি স্যার আমার জীবনের দাম কি 30,000 টাকা। বিষয়টি জানতে নাজিম মেম্বারের বাসায় গেলে তিনি এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। বসছিলেন তো সবাই একসঙ্গে ফয়সালা করার জন্য? না এরকম কিছু বই নেই, তবে একটা কি একবারই ওই যে মসজিদ ওই কইতার বসা মসজিদের বাড়ি বলে বইছিল, মসজিদের না। মশিউর তো আপনার আত্মীয় হয়। হ্যাঁ, নির্যাতিতা ছাত্রীর এক চাচা জানালেন গভীর রাতে পুলিশ এসে তাদের ভয়ভীতি দেখায়। আসামি গ্রেপ্তার না করে উল্টো মামলা করার হুমকি দেয় পুলিশ। তোমরা মামলা দিছো, তুমি ধরে নিব, এই করবো সেই করবো। এটা ছেলের পক্ষে একটা ষড়যন্ত্র করে চারিদিকে ষড়যন্ত্র কাড়ায়া মানে চক্রান্ত খাড়ায়া মানে অনেক হুমকি দিতে তারা। আসামিকে গ্রেপ্তার না করে উল্টো ক্ষতিগ্রস্ত পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জয়দেবপুর থানার এসআই ফাইজুর রহমান ঘটনা অস্বীকার করেন। আমি তো তাকে আশ্রয় দিলাম, আমার টাকা পয়সা খরচ করে তাকে আমি কইলাম, মেডিকেলে পরীক্ষা করলাম, সবকিছু করলাম। এখন ও যদি আমাকে প্লেম দেয় এটা তো খুব কষ্টদায়ক ব্যাপার। মামলার তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে পুলিশি তৎপরতার কথা শোনানো হয়। আমার পক্ষ থেকে সর্বাধিক আন্তরিকতা আছে এবং এই আসামিকে ধরা পড়ুক, এবং আমি স্কুল ম্যানেজিং কমিটিকে বলে এসেছি, ওইখানকার যারা প্রধান তাদেরকে বলছি যে যদি
এই আসামি ধরা না পড়ে আমি কিন্তু কারো বাড়ি ঘর রাখবো না। মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষকদের, অথচ গুরুজনের মতো একজনের কাছে এইভাবে নিগৃহীত হয়ে চরম দুরবস্থার মুখোমুখি শিক্ষার্থী, সেই সাথে পরিবারও। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম সিন। সময় হলো একটা বিরতির, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন ক্রাইম সিন। রাজধানীতে এমন একজন ছাত্রের সন্ধান পাওয়া গিয়েছে যে সার্টিফিকেট, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সিল সহ সবকিছু বানাতে পারে। দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের এই ছাত্র নীলক্ষেতের জাল কারিগরদেরকেও হার মানায়। গত এক যুগ ধরে তিনি সবার চোখ ফাঁকি দিয়ে এই কাজটি করে আসছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশ তাকে আটক করে এবং জানতে পারে জালিয়াতির এই কাজে তিনি একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। পুরনো ঢাকার হাজারীবাগ থানা এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র শফিউল আলম সাগর। বাসাটি ভাড়া নেবার সময় তিনি পরিবার নিয়ে থাকবেন বলে বাড়িওয়ালাকে কথা দিয়েছিলেন। উনি কি বলেছে, আমার সাথে কথা না আর আমার কাছে ভাড়া নেয়ও না, নিচে আমার এক ভাবি। এখন উনি কি বললেন নিচে কি আশা আমি কিছুই জানি না। ভাড়া নেবার পর সাগর ভেতরে কি করছেন তা কখনোই জানতে চাননি বাড়িওয়ালা। না, আমার সাথে ভাই ওনার সাথে দেখা না, উনি সপ্তাহ থাকতো না, উনি রাত্রে এসে উনি মনে করেন যে রাত 10টা-11টার দিকে এসে থাকতো, কারণ একটা ফ্ল্যাট এসে রাত্রে আসলে তারপর ডিস্টার্ব করে দেন। আমরা বাড়িওয়ালা সে তার মতন থাকে, আমরা আমার মতো। ভাড়া নেওয়া বাসাটি সাগর জালিয়াতি কাজের কারখানা হিসাবে ব্যবহার করতে শুরু করে। জাল দলিল, সার্টিফিকেট, সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সিল, ন্যাশনাল আইডি কার্ড সহ রাষ্ট্রীয় অনেক জরুরি নথি গোপনে তৈরি করার খবর আসে পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতে পুরান ঢাকার নীলাম্বর সাহা সড়কের এই বাড়ি থেকে আটক করা হয় সাগরকে। অনেক সময় ব্যাংক লোন টোনের প্রয়োজন হয়, তখন এগুলো আর কি আমি তৈরি করে দিই 500-1000 টাকার বিনিময়ে। যারা করে তারা আর কি মানে বিভিন্ন লোকের মাধ্যমে, ওই যে 15-16 জন লোক আছে তাদের মাধ্যমে আসে, আমার আর কি কিছু পয়সা দিলে আমি করে দিই। গত এক যুগে সারা দেশে তৈরি হয়েছে তার নিজস্ব বিশাল নেটওয়ার্ক। আটকের পর সাগর স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করার আগ থেকেই এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে সে। আমার বিচার যেটা হবে করবেন স্যার, আমি অনলাইন যেহেতু করছি এটা আমি বুঝতে পারতেছি, যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করছি, লেখাপড়া করে এটা করি। জাল কাগজপত্র তৈরির জন্য বিভিন্ন জেলা থেকে লোকজন ছুটে আসতো তার কাছে, তাদের মাধ্যমে লাখ লাখ টাকার কাজ করে দিত। কিছু প্রভাবশালী লোক, কিছু পয়সাওয়ালা লোকও আছে যারা দেখে যে 5 লাখ টাকার বিনিময়েও মানে আমার 5 লাখ টাকা দিয়ে তারা 5 লাখ টাকাও ফয়দা লুটে, এরকম লোকও আছে। রাজধানীর বিভিন্ন থানায় সাগরের বিরুদ্ধে জালিয়াতির একাধিক মামলা আছে। পলাতক থেকেই গোপনে সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করে আসছিল জাল নথি ও ডকুমেন্ট। সরকারি কর্মকর্তাদের সিল নকল করে এবং বিভিন্ন পর্চা দিয়ে এই জমি দলিল বানানো, এগুলো সমস্ত কিছু জালিয়াতিভাবে পাওয়া যায় এবং সে স্বীকার করে যে দীর্ঘদিন ধরে সে করে আসছে, তার সাথে বিভিন্ন সিন্ডিকেট আছে, সে এই চক্রের হোতা। জালিয়াতির কাজটি গোপনে করায় কেউ তাকে ধরতে না পারলেও পারিবারিক একটি মামলায় তাকে জেল খাটতে হয়েছে। তার জাল জালিয়াতির অপরাধ আইনের দৃষ্টিতে কতটুকু শাস্তিযোগ্য সে বিষয়টি নিয়ে কথা হয় একজন আইনজীবীর সাথে। যেহেতু এই ডকুমেন্টটা উনি নিজের সিল ব্যবহার করে পরিবর্ধন বা পুরোটাই চেঞ্জ করে তৈরি করেছেন, এর জন্য আমাদের পেনাল কোডে স্পেসিফিক সেকশন বলা আছে ওনার পানিশমেন্ট ক্ষেত্রে। ওনার এই পানিশমেন্টটা 2 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। এটার রেজাল্ট উনি কীভাবে ইউজ করছেন এটার উপর ভিত্তি করে। প্রতারক চক্রের একজন সাগর পুলিশের হাতে ধরা পড়লেও তার মতো অসংখ্য জালিয়াত মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছে। সময় এসেছে সেসব প্রতারকদের সন্ধান করে আইনের আওতায় নিয়ে আসার। আধিপত্য বিস্তার আর রাজনৈতিক বিরোধের জেরে ডেমরা সানারপাড়ে খুন হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে। এই হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ আর বিএনপি নেতাদের বিরুদ্ধে। ডেমরা থানার সারুলিয়া এলাকার পশ্চিম সানারপাড় 8 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক গিয়াস। দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি। গত 4 ডিসেম্বর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। আমার মা অসুস্থ, তো ওষুধ দরকার, তো আমি ওষুধ আনতে লন্ডন মার্কেট গেলাম।
তো লন্ডন মার্কেটে আস্তে আস্তে চৌরাস্তা আস্তে আস্তে তো এক মহিলা বললো যে তোর বাবা তো আর নাই। তো আমি তো বিশ্বাস করতে পারিনি, তুই গিয়ে দৌড়ে দেখ গিয়া। তো আমি দৌড় দিছি, দৌড় দিয়ে তারপরে গেলাম, যায় দিয়ে মানে স্পটে আমার পুলিশে ঢুকতে দিতেছে না। পরে আমি ছেলে বললে তারপরে ঢুকছি, তারপর ঢোকার পরে দেখি আমার বাবার লাশ। আমি মানে প্রথমেই চিন্তা ফেলেছি যে এটা আমার বাবা। হঠাৎ খবর আসে এনামুল হক গিয়াসকে খুন করা হয়েছে। মুহূর্তেই ভেঙে পড়ে একটি পরিবার। স্থানীয় মাঠে জানাজা শেষে এনামুল হকের লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এনামুল হক গিয়াস আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন উল্লেখ করে তার স্ত্রী জানান, তার স্বামী হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কা তারা আগে থেকেই করছিলেন। আমি যদি বলতাম তুমি যে এই রাজনীতি করো, তোমার যদি মাইরা লাই, তুমি কি তোমার হেরারে কে দেখবো? অকালে এইভাবে স্বামীকে হারাতে হবে তা কখনো ভাবেননি নাসিমা আক্তার। একটুই বিচার চাই, আমার স্বামীর খুনিরা, আমার স্বামীর খুনিরা জানি দইরা আমার স্বামী শক্ত বিচার করে। নিহত এই আওয়ামী লীগ নেতাকে আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে জানান তার ছেলে। হুমকির বিষয়ে ডেমরা থানা পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনও করা হয়েছিল। মানে লিটন আবার আমার চৌরাস্তা, মানে এদিকে সানাবার চৌরাস্তায় আমার বাবাকে হুমকি দিছে যে তোরে মাইরা ফালামু, তুই বাঁচবি না বেশি দিন। তারপরে মারে না গালি দিছে, তারপরে আমার মানে মানে মারতে চলে যেতেছে। অভিযোগের বিষয়ে কথা বলতে স্থানীয় আওয়ামী লীগের নেতা কামাল হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। 11টার দিকে গেছে, আজকে গেছে। হ্যাঁ আজকে গেছে, মামা বাসায় ছিল। বাসায় ছিল সারা দিন। হ্যাঁ বাসায় ছিল। পরে আক্কাস আলীর ছেলে লিটন আহমেদের বাড়িতে গেলে তাকেও পাওয়া যায়নি। কথা হয় তার মায়ের সাথে। হ্যাঁ অনেক শত্রু আছে, হ্যাঁ আদম ব্যবসা করে, 3-4টা বিয়ে করছে লোকটায়। কে মারছে হঠাৎ করে কইলো কামাল আর রিটনে মারছে। রিটন তো কিছুই জানে না, কইতে পারবো না। এনামুল হক হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তার দুই ভাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃতপক্ষে আমার ভাইকে যারা খুন করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। আমার ভাইকে যারা খুন করেছে এই এলাকার মধ্যেই খুনিরা লুকায় আছে। আমার এই ভাইয়ের ফ্যামিলি অনিশ্চয়তার মধ্যে আছে এবং ওদেরকে নিশ্চয়তা দেওয়া হোক প্রশাসনের কাছ থেকে, এইটা আমরা চাই। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ডেমরা থানার ওসি। মূল যারা অপরাধ করেছে সেই প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার জন্য আমাদের ইনভেস্টিগেশনের যে প্রসিডিউর আছে আছে সেগুলি আমরা চালিয়ে যাচ্ছি। তো আশা করি আমরা এটা খুঁজে বের করবো, অচিরেই বের করতে পারবো ইনশাল্লাহ। এনামুলের পরিবার যেমন চায় তেমনি এলাকাবাসীও চায় যত শিগগির সম্ভব হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক। দর্শক দেখছেন ক্রাইম সিন। সময় হলো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। ভুল চিকিৎসায় শরীয়তপুরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক আর নার্সিং হোমে গত 2 মাসে 6 জন প্রসূতি আর 3 জন নবজাতকের মৃত্যু হয়েছে। একজন চোখের ডাক্তার, তিনি সব রোগের অপারেশন করেন, খুলে বসেছেন নার্সিং হোমও। নিজেই অপারেশনের মাধ্যমে গর্ভবতী মহিলাদের সিজার করে থাকেন। গত 2 বছরে শুধু তার ভুল অপারেশনের কারণে 7 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আর সর্বশেষ একজন প্রসূতি এবং একজন নবজাতকও তার অপারেশনের কারণেই মারা গিয়েছে, যদিও এই মৃত্যুর ঘটনাটি আপোষ করে ফেলেছেন ইতিমধ্যেই, অভিযোগ পাওয়া গিয়েছে। প্রসব বেদনা উঠলে নার্সিং হোমে ভর্তি করা হয় শরীয়তপুরের ময়না নামের এক গৃহবধূকে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর 2টার দিকে ওই প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। চিকিৎসক ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এ দাউদ। আল্ট্রাসাউন্ড করিয়া আবার মনে করেন ওরা একটা সেলেন লাগাইলো, হওয়া সুস্থ হইব, তাই কি জানি কয় সিজার করতে হইব। সিজার করতে হবে জানিয়ে ডাক্তার এম এ দাউদ ময়নার পরিবারের কাছ থেকে 12,000 টাকা নেন। 12,000 টাকার কথা কইছে, এই 12,000 টাকা দিতে হইব। এরপর হারাইকালে ওষুধ বুড়ি আমাগো 12,000 টাকা দিয়া দিবে। সপ্তাহখানেক আগের এই অপারেশনে
প্রসূতি ময়না বেগম এবং তার নবজাতক সন্তান ক্লিনিকেই মারা যায়। এ সময় ময়নার স্বজনরা প্রতিবাদ করলে ক্লিনিকের কর্মীরা তাদের মারধর করে। আমার বোনের মাসে না আমাকে জ্বলবো আমরা কি জ্বলবো ভাই তো নিছে আমাকে এরা হাত ধরে টাইম না গেল সাদার বাইরে কলার ধরে আয় সাদা হাত ওগুলোকে নিছে। নার্সিং হোমে উত্তেজনা শুরু হলে ডাক্তার এম.এ. দাউদ তার স্টাফ নার্স সহ পালিয়ে যায়। পুলিশ এসে নার্সিং হোম থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। তারা লিখিতভাবে জানাবে, আমি সেই লিখিত অভিযোগ পাওয়ার পরে আমরা আইনগত পদক্ষেপ নেব। চোখের ডাক্তার হয়েও প্রসূতি মায়ের চিকিৎসা ও অস্ত্রোপচার করার বিষয়টি জানতে চাওয়া হয় সেই ডাক্তারের কাছেই। BMDC registered doctor can perform operation if he knows, যদি সে জানে অপারেশনের সময় অথবা অপারেশনের পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা রোগীর বা রোগীর বাচ্চার হয়, এজন্য ডাক্তার বা ক্লিনিক কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। ঘটনা ঘটেছে মাত্র সপ্তাহখানেক হলো, কিন্তু তার মধ্যেই ময়নার পরিবারের সাথে ওই চিকিৎসকের আপোষের খবর পাওয়া গেছে। তবে জেলা সিভিল সার্জন জানালেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে একটা কমিটি করা হয় এবং সেই তদন্ত কমিটির ফলাফল মূল্যায়ন সেটা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর এটা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ক্লিনিক চলবে কি চলবে না, তার নবায়ন করবে কি করবে না, তা বন্ধ করবে কি করবে না, আইনানুগ প্রক্রিয়া স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় করে থাকবেন। চিকিৎসায় অবহেলা অথবা ভুল প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা প্রশাসনের তরফ থেকে সিভিল সার্জন মহোদয়ের প্রার্থিত পথে সকল রকমের আইনি সহযোগিতা প্রদান করবার জন্য প্রস্তুত আছি। এ নিয়ে গত 2 মাসে আরও 4 প্রসূতি ও 2 নবজাতক মারা গেছে সদর হাসপাতালের পাশে গড়ে ওঠা 3টি ক্লিনিকে। এ তালিকায় রয়েছে নিউ মেট্রো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, হাজী শরীয়তুল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক সিটি হসপিটাল অ্যান্ড ক্লিনিক। এছাড়া ডামুড্ডা উপজেলার হাজী আজম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ভেদরগঞ্জের মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একইভাবে আরও 2 প্রসূতি ও 1 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমরা করতে চাইলাম খালি করছে আর কালো কোনো মায়ের মুখ যেভাবে খালি না হয়। আমার স্ত্রীকে 4 দিন তার ক্লিনিকে ভর্তি রাখছে, কিন্তু তারপরে তারা সিজার করেনি, তাকে মেরে ফেলছে। নার্সিং হোমে মৃত্যুর ঘটনায় হয়েছে মামলা, হয়েছে মানববন্ধনও, কিন্তু তারপরও ঘটেছে একের পর এক ঘটনা। কোনো কিছুতেই মিলছে না প্রতিকার। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহেই আমরা আপনাদের জানিয়ে দেই এমন একজন আসামির নাম যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের আসামির নাম হেলাল উদ্দিন মুন্সি। পিতা তৈয়ব উদ্দিন মুন্সি, বয়স 40, গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। ঠিকানা গ্রাম উচালিয়াপাড়া, ডাকঘর সরাইল, থানা সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় আকলিমা হত্যার প্রধান আসামি সে। মামলা নাম্বার 31, তারিখ 18/4/2015। যোগাযোগ করতে হবে সরাইল থানা 017-133-73731 অথবা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি 017-133-73738 এই নম্বরে। যমুনা টেলিভিশন সবসময় আপনার পাশে আছে। যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন, SMS বা ইমেলের মাধ্যমে। এ পর্বে জানাতে চাই, আপনার আশেপাশে কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে কোথায় তাৎক্ষণিকভাবে জানাবেন। কোনো সাধারণ নাগরিক যদি দেখে এরকম কোনো সন্ত্রাসী কার্যকলাপ করছে অথবা কোনো সন্ত্রাসী গ্রুপ যারা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত অথবা তাদের যে কোনো মুভমেন্টে যদি সন্দেহ হয় যে তারা এরকম অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে, উচিত হবে যে উপযুক্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে অথবা এই সকল তথ্য প্রমাণ সংগ্রহ করেই অভিযোগ করার জন্য তারা নিকটস্থ থানাতে গিয়ে জিডি করতে পারে অথবা যে কোনো নামে মামলাও কিন্তু করতে পারে। এই সকল অভিযোগের তথ্য প্রমাণ যদি নিশ্চিত হয় এবং অভিযোগ যদি সত্য হয় সেভাবে কিন্তু আমরা এর সঙ্গে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর।
আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা অভিযোগের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা অভিযোগের খবর নির্ভয় নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।